বিনু বলল, বাবা, তুমি ওই ভদ্রলোককে আর তো আনলে না। নিজাম সাহেব বললেন, মুনিরের কথা বলছিস? হ্যাঁ, তার সঙ্গে কি আর দেখা হয় না? হবে না কেন? রোজই তো দেখা হচ্ছে। আজ একবার তাকে নিয়ে আসতে পারবে? কেন? একটা দরকার আছে বাবা। কি দরকার? আছে একটা দরকার। তুমি অবশ্যই আজ তাকে সঙ্গে করে আনবে। রাতে খেতে বলবো। হুম, বলতে পারো। বিনুর ভাবভঙ্গি নিজাম সাহেব ঠিক বুঝতে পারলেন না। কদিন আগেই সে একটা অদ্ভুত কাণ্ড করেছে। রাতে ঘুমোতে যাবার আগে বিনু তার ঘরে এলো, মশারি গুজে দিল। বাতাস যাতে ঢুকতে পারে সেজন্য জানালার পর্দা উঠিয়ে দিল। নিজাম সাহেব বললেন, কিছু বলবি? না বাবা, কিছু বলবো না। তোকে দেখে মনে হচ্ছে কিছু বলতে চাস। না, চাই না। তুমি যদি কিছু বলতে চাও বলো, আমি শুনবো। আমি আবার কি বলবো? ঘুমে আমার চোখ জড়িয়ে আসছে। তাহলে ঘুমো। বাতি নিভিয়ে দেই? দে। বিনু বাতি নিভিয়ে দিল। ঘর অন্ধকার হয়ে যেতেই সে মৃদু স্বরে বলল, আমার যে বিয়ে তুমি ঠিক করেছো, ওতে আমার মত নেই। বিয়ে ভেঙে দাও। কি বললি? বিনু উত্তর দেবার জন্য দাঁড়ালো না। ঘর ছেড়ে নিজের ঘরে চলে এলো। নিজাম সাহেব পেছনে পেছনে উঠে এলেন। বিনু ততক্ষণে দরজা বন্ধ করে শুয়ে পড়েছে। তিনি বেশ কবার ডাকলেন, বিনু সাড়া দিল না। ভোরবেলায় তিনি বিনুকে খুব স্বাভাবিক দেখলেন, যেন কিছুই হয়নি। আগের মতো হাসি খুশি। তার বুক থেকে পাথর নেমে গেল। তার মনে হলো বিনু যা করেছে তা সাময়িক অস্থিরতার কারণে। অস্থিরতা কেটে গেছে। বিয়ের কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে। বরপক্ষীয় লোকজন বিয়ের কার্ড ছাপাতে দিয়েছে। এই সময় নতুন কোনো ঝামেলা সৃষ্টি না হলেই ভালো। বিনু তেমন মেয়ে না, অবুঝের মতো কিছু করবে বলে মনে হয় না। তবু নিজাম সাহেবের ভয় কাটে না। চমৎকার ছেলে পাওয়া গেছে, ডাক্তার, স্বভাব চরিত্র ভালো, নম্র ভদ্র ছেলে। এই বিয়ে ভেঙে গেলে এরকম আরেকটি ছেলে পাওয়া মুশকিল হবে। সন্ধ্যাবেলা নিজাম সাহেব একা একা ফিরলেন। বিনু কিছু বলল না। নিজাম সাহেব জামা খুলতে খুলতে নিজ থেকেই বললেন, মনির আজ আসেনি রে মা। দেখি আগামীকাল যদি আসে নিয়ে আসবো। বিনু চুপ করে রইল। রাতে খেতে বসে নিজাম সাহেব দেখলেন অনেক আয়োজন। তিনি শুধু মাছ কিনে দিয়ে গিয়েছিলেন, এখন দেখা যাচ্ছে মুরগিও আছে। মুরগি কোথায় পেলি রে? আকবরের মাকে দিয়ে আনিয়েছি। ও এসেছে নাকি? হুম। যাক, ভালো হয়েছে। এখন আর একা একা থাকতে হবে না। হ্যাঁ, ভালোই হয়েছে। অবশ্যই কয়েকটা দিন। তোর খালারাও তো চলে আসবে। বিয়ে শাদির ব্যাপার, ওদেরই তো এখন দায়িত্ব। কথাটা বলে নিজাম সাহেব আর চোখে তাকালেন। মেয়ের প্রতিক্রিয়া লক্ষ্য করলেন। তেমন কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না। তুইও বসে যা, একসঙ্গে খাই। আমার খিদে নেই বাবা, তুমি খাও। খিদে নেই কেন? শরীর খারাপ নাকি? না, শরীর ঠিকই আছে। রাতে বিনু বাবার মশারি খাটাতে এসে শান্ত গলায় বলল, কাল যদি ওই ভদ্রলোক আসেন তাহলে তাকে মনে করে নিয়ে এসো। নিজাম সাহেব বিস্ময় গোপন করে বললেন, কোনো দরকার আছে? না, এমনি। আচ্ছা, বলবো। পরদিনও মুনির অফিসে এলো না। নিজাম সাহেব একা একা ফিরলেন। বিনু বলল, উনি আজও অফিসে আসেননি, তাই না? হুম, তাই। ওর ঠিকানা জানা আছে? না। বিনু আর কিছু বলল না। নিজাম সাহেব রাতে খেতে বসে দেখলেন আজও অনেক আয়োজন। খাবার শেষে পায়েসও আছে। তিনি অস্বস্তি বোধ করতে লাগলেন।
ছেলেটাকে এ বাড়িতে আনা বোধহয় ঠিক হয়নি। ভুল হয়েছে। ভুলটা কোথায় তা তিনি ধরতে পারছেন না। বিনু, বলো বাবা। আমাদের তো কার্ডটার ছাপাতে হয়। ছাপাতে হলে ছাপাও। না মানে, ওই দিন তুই হঠাৎ বললি, মানে ওই বিয়ের ব্যাপারটা, মানে। পায়েস নাও বাবা, পায়েসটা ভালো হবার কথা। খাওয়া বেশি হয়ে গেছে, রোজ এরকম খাওয়া হলে ব্লাড প্রেশার হয়ে যাবে। তোমার কিছুই হবে না, নিশ্চিন্ত হয়ে খাও তো। নিজাম সাহেবের বুকের পাথর নেমে গেল। তিনি তার পুরনো পরিচিত মেয়েকে খুঁজে পেলেন। এই লক্ষ্মী মেয়ে সারা জীবন কাউকে যন্ত্রণা দেয়নি, এখনো দেবে না। রাতে মশারি গুঁজতে এসে বিনু চেয়ার টেনে পাশে বসল। নিজাম সাহেব নিদারুণ আতঙ্ক বোধ করলেন। একবার ভাবলেন ঘুমিয়ে পড়েছেন এমন ভাব করবেন, ডাকলে সাড়া দেবেন না। বাবা। কি? আগামীকাল তুমি যে করেই হোক ভদ্রলোকের ঠিকানা বের করবে। কেন? আমি মিসির আলী নামে একজন ভদ্রলোকের সঙ্গে কথা বলতে চাই। সে আবার কে? তুমি চিনবে না, উনি একবার এ বাড়িতে এসেছিলেন। মুনির সাহেবকে চেনেন? তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না বাবা। উনি একটা অদ্ভুত ছবি নিয়ে এসেছিলেন, মনে হয় আমার বিয়ের ছবি। কি আবোল তাবোল বকছিস? তোর বিয়ের ছবি মানে? তোর বিয়েটা হলো কবে? নিজাম সাহেব উত্তেজনায় মশারি থেকে বেরিয়ে এলেন। তার ভ্রু কুঞ্চিত, কপালের চামড়ায় গভীর ভাঁজ। ব্যাপারটা কি, আমাকে গুছিয়ে বল। আমি জানলে তো গুছিয়ে বলবো। আমাকে জানতে হবে না? আমার মনে হয় উনি জানেন। কি বারবার উনি উনি করছিস? উনিটাকে? মিসির আলী সাহেব। কি মুশকিল, মিসির আলীটা আবার কে? একবার তো বলেছি বাবা, মুনির সাহেবের বন্ধু। সে রাতে নিজাম সাহেবের ভালো ঘুম হলো না, বারবার জেগে উঠলেন। শেষ রাতের দিকে ভয়াবহ দুঃস্বপ্ন দেখলেন, যেন প্রকাণ্ড একটা মাকড়সার পেটের সঙ্গে তিনি সেটে রয়েছেন। মাকড়সাটা তাকে পেটে নিয়ে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। ওই মাকড়সার পেছনে পেছনে আরো কয়েকটা মাকড়সা তার দখল নেবার চেষ্টা করছে। বড় মাকড়সাটার সঙ্গে পারছে না। মাকড়সাটার গা থেকে পিচ্ছিল কি একটা যেন বের হচ্ছে, তার গা মাখামাখি হয়ে যাচ্ছে। তিনি ঘুমের মধ্যেই ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলেন। কি ভয়ঙ্কর দুঃস্বপ্ন! দরজায় আলতো করে কে যেন হাত রাখলো। মিসির আলী কেরোসিনের চুলোয় চা বসিয়েছিলেন, সেখান থেকেই বললেন, কে? কোনো রকম জবাব পাওয়া গেল না। কেউ দরজায় কড়াও নাড়ছে না। মিসির আলী উঠে এলেন। দরজার ওপাশে একজন কেউ আছে, কড়া না নাড়লেও তা বোঝা যাচ্ছে। মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় খুব দুর্বল নয়, অনেক কিছুই সে ধরতে পারে। হয়তো কোনো ভিখিরি, কড়া নাড়তে সংকোচ বোধ করছে, কিংবা এমন কেউ যে ঠিকানা গুলিয়ে ফেলেছে। মিসির আলী দরজা খুলে চমকে উঠলেন। নীলু দাঁড়িয়ে আছে, হালকা বেগুনি রঙের শাড়ি, কাঁধে চামড়ার ব্যাগ। বোধহয় অনেকক্ষণ ধরেই সে নানান জায়গায় ঘুরছে। তার শান্ত মুখে শ্রান্তির ছায়া। কেমন আছো নীলু? ভালো। ভেতরে আসবো? কি আশ্চর্য, আসবে না কেন? আমি ভাবছিলাম আপনি আমাকে ঘরেই ঢুকতে দেবেন না। এরকম মনে করার কোনো কারণ আছে? হ্যাঁ আছে। আপনি আমার হাত থেকে বাঁচার জন্য ঠিকানা বদল করেছেন, ইউনিভার্সিটিতেও যান না। ইউনিভার্সিটিতে যাই না কারণ আমি 1 বছরের ছুটি নিয়েছি। এসো, ভেতরে এসে বসো। নীলু ভেতরে এসে দাঁড়ালো, ছোট্ট একটা নিঃশ্বাস ফেললো, নিচু গলায় বলল, আর কেউ নেই? আর কে থাকবে? তুমি কি ভেবেছিলে বিয়ে করে সংসার পেতে বসেছি? না, তা তো ভাবিনি।
আপনি গৃহী মানুষ নন। তাহলে আমি কি সন্ন্যাসী? না, তাও না। নীলু, তুমি আরাম করে বসো, আমি চা বানাচ্ছিলাম। চা শেষ করে তোমার সঙ্গে কথা বলবো। চাটা আমি বানিয়ে দেই। দাও, সব হাতের কাছেই আছে, হাত বাড়ালেই পাবে। নীলু শীতল গলায় বলল, হাতের কাছে থাকলে হাত বাড়ালে সব কিছু পাওয়া যায় না। মিসির আলি এই মেয়েটির সঙ্গে কথা বলার সময় কথার পিঠে কথা গুছিয়ে বলতে পারেন না, কিছুতেই সহজ হতে পারেন না, অথচ তার সঙ্গেই সম্পর্কটা সবচেয়ে সহজ হওয়া উচিত ছিল। নীলু চায়ের কাপ নামিয়ে রাখতে রাখতে বলল, আপনি আমাকে কিছু না বলে বাড়িটা বদলালেন কেন? নানান ঝামেলায় বলা হয়ে ওঠেনি। বাজে কথা বলবেন না, আপনি ইচ্ছে করেই এটা করেছেন, এবং কেন করেছেন তাও জানি। কেন করেছি? লোক লজ্জার ভয়ে। আমার মতো একটা অল্প বয়সী মেয়ে আপনার মতো আধবুড়োর পেছনে পেছনে দিনরাত ঘুরঘুর করে, এটা আপনার ভালো লাগেনি। সারাক্ষণ ভেবেছেন লোকে না জানি কি বলছে। লোকে কি বলছে না বলছে তা নিয়ে আমি কখনোই মাথা ঘামাই না। তাও অবশ্য ঠিক, আপনি মাথা ঘামান বড় বড় বিষয় নিয়ে। মিসির আলি আলোচনার মোড় ঘোরাবার জন্য বললেন, ইন্টারেস্টিং একটা ব্যাপার নিয়ে চিন্তা করছি, বুঝলে নীলু। একটা মানুষের অনেক কটা জীবন থাকার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। নীলু বলল, এসব শুনতে আমার ভালো লাগছে না। ভালো না লাগলেও শোনো, এই যে তুমি এসেছো আমার কাছে, এটা ঘটেছে এই জীবনে। অন্য এক জীবনে আমি হয়তো গিয়েছি তোমার কাছে, সেই জীবনে আমি হয়তো তোমার পেছনে পেছনে ঘুরেছি, আর তুমি পালিয়ে বেড়াচ্ছ। আপনি কি পালিয়ে বেড়াচ্ছেন? আমি কথার কথা বলছি নীলু। নীলু থমথমে গলায় বলল, আপনার ঠিকানা বের করার জন্য আমি কি যে কষ্ট করেছি তা যদি আপনি জানতেন। জানলে কি হতো? না, কি আর হতো, কিছুই হতো না। নীলুর চোখ ছলছল করছে। মিসির আলি ভয় করছেন হয়তো কেঁদে ফেলবে। তবে এই মেয়েটি শক্ত মেয়ে, সহজে কাঁদবে না, নিজেকে সামলে নেবে। হ্যাঁ, তাই হচ্ছে। নীলু নিজেকে সামলে নিয়েছে। সে সহজ গলায় বলল, চায়ে চিনি হয়েছে তো? মিসির আলি হাসলেন, কি সুন্দর লাগছে মেয়েটিকে। বিনু অবাক হয়ে বলল, আপনি? মুনির অপ্রস্তুত ভঙ্গিতে হাসল, নিচু গলায় বলল, স্যার কি বাসায় নেই? বাসায় থাকবেন কেন? এখন তো ওর অফিসে থাকবার কথা, তাই না? ও আচ্ছা, হ্যাঁ। আপনি অফিসে যাননি? না। আমি তাহলে যাই। বসতে চাইলে বসুন। মুনির বারান্দার চেয়ারটায় বসে রুমাল বের করে কপালের ঘাম মুছল। টানা টানা গলায় বলল, পাশ দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম। চা খাবেন, না লেবু দিয়ে শরবত বানিয়ে দেব? আপনি খুব ক্লান্ত, সেই জন্যই বলছি। না, কিছু লাগবে না। বিনু ভেতরে চলে গেল, আবার ফিরে এলো লেবুর শরবতের গ্লাস হাতে নিয়ে। আমাদের তো ফ্রিজ নেই, এই জন্য খুব ঠান্ডা হবে না, গরম শরবত। মুনির হেসে ফেলল। বিনু বলল, আমার মনে হয় আপনি আমাকে কিছু বলতে এসেছেন, বলে ফেলুন। না, এমনি এসেছি। আপনি এমনি আসেননি, কি বলতে চান আপনি বলুন, আমি রাগ করব না। মুনির ক্ষীণ স্বরে বলল, আমি আপনাকে চিনি। তা তো চিনবেনই, না চেনার তো কথা না। আগে একদিন এসেছিলেন, আমার বাবাকে এত ভালো করে চেনেন, আর আমাকে চিনবেন না? তার চেয়েও ভালোভাবে চিনি। তাই নাকি? জি। কিভাবে বলুন তো? আপনি যখন খুব ছোট, তখন কি কি করতেন সব আমি বলতে পারবো। বেশ তো, দু একটা বলুন আমি শুনি। আমি মিনার কথা জানি। মিনা আপনার খুব ভালো বন্ধু ছিল, তাই না? কে বলেছে আপনাকে মিনার কথা? মনি চুপ করে রইল। বলুন,
কে মিনার কথা আপনাকে বলেছে? মুনির একবার ভাবলো বলে ফেলবে, বিনু, ওসব কথা আমি তোমার কাছ থেকেই শুনেছি। এক সময় তুমি আমাকে বলেছ, বিয়ের পর রাত জেগে তুমি কত গল্প করতে। কিন্তু এই মেয়েটিকে এসব বলা অর্থহীন, সে কিছুই বুঝবে না। কি ব্যাপার, চুপ করে আছেন? মুনির নিচু স্বরে বলল, আচ্ছা, সত্যি করে বলুন তো, আমাকে দেখে কি আপনার খুব চেনা চেনা মনে হয়নি? না, চেনা চেনা মনে হবে কেন? চেনা চেনা মনে হবারই বা কোনো কারণ আছে কি? জি না। আচ্ছা, আমি উঠি। মুনির উঠে দাঁড়ালো। বিনু বলল, আপনি আর এরকম এ বাড়িতে আসবেন না। জি আচ্ছা। যদি কখনো আসতে চান, বাবাকে সঙ্গে নিয়ে আসবেন। ভয় নেই, আমি আর আসবো না। আপনি আপনার এক বন্ধুকে পাঠিয়েছিলেন আমার কাছে। এসব করবেন না। বাবা আপনাকে অত্যন্ত স্নেহ করেন। আপনার কাণ্ড কারখানা শুনলে বাবা মনে খুব কষ্ট পাবেন। আমি নিজে বাবাকে এসব কখনো বলবো না, আপনিও বলবেন না। মুনির হেসে ফেলল। হঠাৎ তার হাসি এসে গেল, কারণ বিনুর ভঙ্গিটা খুব চেনা চেনা। রাগী রাগী গলায় অনেকক্ষণ কথা বলবার পরে হঠাৎ তার রাগ পড়ে যায়, চোখে পানি এসে যায়। এখনো বিনুর চোখে পানি আসছে, আসতেই হবে। আপনি হাসছেন কেন? হাসছি কারণ কিছুক্ষণের মধ্যেই আমাকে এত সব কঠিন কথা বলার জন্য আপনার খুব কষ্ট হবে, আপনি কাঁদতে শুরু করবেন। আপনি বেরিয়ে যান। মুনির বের হয়ে এলো। বিনু সত্যি সত্যি কাঁদতে বসলো। তার খুব খারাপ লাগছে। মিসির আলী একটা থিওরি দাঁড় করিয়েছেন। তিনি গত কয়েকদিন ধরেই চেষ্টা করছেন তার সেই থিওরি গুছিয়ে ফেলতে, পারছেন না। লিখতে গিয়ে সব কেমন জট পাকিয়ে যাচ্ছে। মনে মনে যা ভাবছেন তা লিখতে পারছেন না। সারা দুপুর বসে বসে তিনি তার থিওরির পয়েন্টগুলো লিখলেন, সেগুলো কেটে ফেলে আবার লিখলেন। সন্ধ্যাবেলা সব কাগজপত্র ফেলে দিয়ে নতুন খাতা কিনে আনলেন, কলম কিনলেন। তিনি লক্ষ্য করেছেন খাতা কলম বদলে ফেললে মাঝে মাঝে তড়তাড় করে লেখা এগোয়। তাই হলো। রাতের বেলা বেশ কয়েক পৃষ্ঠা লিখে ফেললেন। রচনার নাম দিলেন এক জীবন বহু জীবন। একটি মানুষের কয়েকটি জীবন থাকে, তাই তো মনে হয়। একজন শিশু জন্মায়, বড় হয়, মৃত্যু হয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনকাল একটি ধারায় প্রবাহিত হয়। সেই ধারায় সুখ দুঃখ আনন্দ বেদনার নানান ঘটনা ঘটে। এখন প্রশ্ন হচ্ছে, জীবনের ধারা একটি না হয়ে কি অনেকগুলো হতে পারে না? ব্যাপারটা ব্যাখ্যা করি। মনে করি মুনির নামের একটি ছেলে বড় হচ্ছে। শৈশবে তার পিতৃবিয়োগ হলো। সেই মুহূর্ত থেকে যদি তার জীবন দুটি ভাগে ভাগ হয় তাহলে কেমন হয়? একটি ভাগে ছেলেটির পিতৃবিয়োগ হলো, অন্য ভাগে হলো না, বাবা বেঁচেই রইলেন। দুটি জীবনই সমানে প্রবাহিত হতে লাগলো। তবু এক জীবনের সঙ্গে অন্য জীবনের কোনো যোগ রইল না, কারণ এই দুটি জগতের মাত্রা ভিন্ন। দুই ভিন্ন মাত্রায় দুটি জীবন প্রবাহিত হচ্ছে। এক জীবনে ছেলেটি সুখী, অন্য জীবনে নয়। এখন এই দুটি জীবনের ব্যাপারটাকে আরো বিস্তৃত করা যাক। ধরা যাক জীবন দুটি নয়, অসংখ্য, সীমাহীন। প্রকৃতি একটি মানুষের জীবনে যতগুলো ভ্যারিয়েশন হওয়া সম্ভব সবগুলোই পরীক্ষা করে দেখেছে, সবই সে চালু করেছে। অসীম ব্যাপারটা এমনই যে এ পৃথিবীতে প্রতিটি মানুষের জন্যই অসীম সংখ্যক জীবনধারা চালু হতে পারে, কারণ অসীম সংখ্যাটির এমনই মাহাত্ম্য যে সে অসীম সংখ্যক অসীমকেও ধারণ করতে পারে। বিখ্যাত গণিতজ্ঞ ডেভিড হিলবার্ট অসীমের চমৎকার বর্ণনা দিয়েছেন তার হিলবার্ট হোটেলের সমস্যায়। এই হোটেলটির সবচেয়ে বড় গুণ হচ্ছে হোটেলের প্রতিটি কক্ষ
অতিথি দিয়ে পূর্ণ হবার পরও যত খুশি অতিথি ঢোকানো যায়। এর জন্য পুরনো অতিথিদের কোনো অসুবিধে হয় না। কারু কক্ষে দুজন অতিথি ঢোকানোর প্রয়োজন হয় না। এটা সম্ভব হয় অসীম সংখ্যাটির অদ্ভুত গুণবলীর জন্য। মানুষ তার প্রচুর জ্ঞান থাকা সত্ত্বেও অসীম ব্যাখ্যা করতে পারছে না। সবচেয়ে সহজ ব্যাখ্যাটি হচ্ছে, অসীম হচ্ছে বিরাট বই, যার শুরুর পাতা এবং শেষের পাতা বলে কিছু নেই। এখন কথা হচ্ছে, প্রকৃতি কেন মানুষের জন্য অসংখ্য জীবনের ব্যবস্থা করবে? প্রকৃতির স্বার্থ কি? প্রকৃতির একটি স্বার্থের কথা আমরা কল্পনা করতে পারি। সেটি হচ্ছে, কৌতূহলের সঙ্গে সে একটি পরীক্ষা চালাচ্ছে। তার চোখের সামনে মানব জীবনের, সেই সঙ্গে বিশ্ব ব্রহ্মাণ্ডের অসংখ্য ভ্যারিয়েশন। প্রতিটি চলছে স্বাধীনভাবে, একটির সঙ্গে অন্যটির কোনো যোগ নেই, কারণ প্রতিটি প্রবাহিত হচ্ছে ভিন্ন ভিন্ন মাত্রায়। প্রকৃতি না বলে ঈশ্বর শব্দটি ব্যবহার করলে ব্যাপারটা আরো সহজ হয়। ঈশ্বর নামে কোনো মহাশক্তিধর, যিনি অসীমকে ধারণ করতে পারেন, কারণ তিনি নিজেই অসীম। সেই তিনি অসীম নিয়ে খেলছেন। কাজেই আমরা দেখছি মুনির নামের ছেলেটির অসংখ্য জীবন। এক জীবনে সে বিনুকে বিয়ে করে, অন্য জীবনে বিনুকে বিয়ে করতে পারে না। তার এক জীবনে তার এবং বিনুর একটি ছেলে হয়। ছেলেটি 4 বছর বয়সে মারা যায়। অন্য জীবনে ছেলেটি বেঁচে থাকে। কত বিচিত্র রকমের পরিবর্তন, এবং প্রতিটি পরিবর্তনকেই প্রকৃতি গভীর আগ্রহ এবং গভীর মমতায় দেখছে। প্রকৃতির নিয়ম কঠিন এবং ব্যতিক্রমহীন, তবু মাঝে মাঝে হয়তো কিছু একটা হয়, সামান্য এদিক ওদিক হয়। জীবনের এক ধারায় মানুষ প্রকৃতিরই কোনো না কোনো বিচিত্র কারণে অন্য ধারায় এসে হকচকিয়ে যায়। এরকম একটা ঘটনা অতীতে ঘটেছে। এই মুহূর্তে আমি একটি উদাহরণ দিতে পারি, খুঁজলে নিশ্চয়ই আরো প্রচুর উদাহরণ পাওয়া যাবে। উদাহরণটি আমেরিকার আরিজোনা শহরের 1824 সালের ঘটনা। ঘটনাটি স্থানীয় এক চার্চের নথিতে অন্তর্ভুক্ত। বেশ কিছু অনুসন্ধানী দল ঘটনাটি বিশ্লেষণ করবার চেষ্টা অতীতে করেছে। এই ঘটনাটি বিশ্বে সংঘটিত অদ্ভুত ঘটনাগুলোর মধ্যে একটি বলে মনে করা হয়। ডেভিড ল্যাংম্যান আরিজোনা শহরের একজন সাধারণ ছুতোর মিস্ত্রি। ছুতোরের কাজ করে জীবন ধারণ করেন। সরল সাদাসিধে জীবন, তবে অতিরিক্ত মদ্যপানের বদ অভ্যেস ছিল। মাঝে মাঝে পুরো মাতাল হয়ে ঘরে ফিরতেন। স্ত্রী এবং পুত্রকন্যাদের ওপর অত্যাচার করতেন। নেশা কেটে গেলে আবার ভালো মানুষ। ভদ্রলোক 40 বছর বয়সে মারা যান। যথারীতি তাকে কফিনে ঢুকিয়ে গোড় দেওয়া হয়। এর প্রায় 4 বছর পরের ঘটনা। এক রাতে প্রবল তুষারপাত হচ্ছে। রাস্তায় হাঁটু উঁচু বরফ। দেখা গেল এই বরফ ভেঙে ক্লান্ত ও পরিশ্রান্ত ডেভিড আসছেন। প্রথমে সবাই ভাবল চোখের ভুল, পরে দেখা গেল না, চোখের ভুল নয়, আসলেই ডেভিড লংম্যান। সেই মানুষ, সেই আচার আচরণ। বাঁ হাতের একটি আঙ্গুল নেই, কপালে গভীর ক্ষতচিহ্ন, তার চোখের দৃষ্টিতে দিশেহারা ভাব। লোকজন তাকে জিজ্ঞেস করল, তুমি কে? তিনি বললেন, আমি ডেভিড লংম্যান। তুমি কোথা থেকে এসেছো? আসবো আবার কোথা থেকে, আমি তো এখানেই ছিলাম। আমার বাড়ি আমি খুঁজে পাচ্ছি না। তোমার ছেলে মেয়েদের নাম কি? তিনি তার ছেলে মেয়েদের নাম বললেন। কাউন্টি শরীফ তাকে গ্রেপ্তার করে হাজতখানায় রেখে দিল। খবর পেয়ে ডেভিড লংম্যানের স্ত্রী দেখতে এলো। বিস্ময়ে তার বাকরোধ হলো। ডেভিড লংম্যান বললেন, আমার কি হয়েছে বলো তো, সব কেমন অচেনা লাগছে। এরা আমাকে হাজতে আটকে রেখেছে। তুমি মারা যাওনি? আমি মারা যাব কেন? এসব কি বলছো? তুমি তো মারা গেছো। চার্চ ইয়ার্ডে তোমার গোর দেওয়া হয়েছে।
ডেভিড লংম্যানের স্ত্রী চিৎকার করে কাঁদতে লাগলো। ডেভিড লংম্যানকে তার স্ত্রী পুত্ররা কেউই গ্রহণ করল না। শহরের সবাই তাকে বর্জন করল। তিনি একা একা থাকতেন, রাতে চার্চে ঘুমোতেন। শেষের দিকে তার মাথাও গন্ডগোল হলো। সারাক্ষণ বিড়বিড় করে বলতেন, আমার কি হয়েছে, আমার কি হয়েছে। তার এই কষ্টের জীবন দীর্ঘস্থায়ী হয়নি। 2 বছর পরে তার মৃত্যু হয়। মৃত্যুর পর ডেভিড লংম্যান নামেই তার কবর হয়। ঘটনাটি অবিশ্বাস্য, কোনো রকম ব্যাখ্যা এর জন্য দেওয়া যায় না। এ জাতীয় অবিশ্বাস্য ঘটনার নজির প্রাচীন উপকথায় প্রচুর আছে। উত্তর ভারতের উপকথায় মহারাজ উরনির কথা আছে, যাকে বলা হয়েছে দানসাগর। মহারাজ উরনি শিকার করতে গিয়ে গন্ডারের শিংয়ের আঘাতে নিহত হন। রাজকীয় মর্যাদায় তার দাহ সম্পন্ন করার পরপরই তিনি আবার বন থেকে ফিরে আসেন এবং রাজ্য পরিচালনা করতে থাকেন। তবে তার চরিত্রে বিরাট পরিবর্তন হয়। তিনি ধর্মকর্ম এবং দান ধ্যানে ব্যস্ত হয়ে পড়েন। রাজভাণ্ডার দেখতে দেখতে শূন্য হয়ে যায়। এই জাতীয় রহস্যকে পাশ কাটিয়ে যাবার প্রবণতা আমাদের মধ্যে আছে। আমরা ভান করি যে এসব কখনো ঘটেনি। তা না করে এ ধরনের ঘটনাগুলি নিয়ে ব্যাপক বিচার বিশ্লেষণ হওয়া প্রয়োজন, যাতে প্রকৃতির বিপুল রহস্যের কিছু জট আমরা খোলার চেষ্টা করতে পারি। মিসির আলি তার এই লেখাটি পড়তে দিলেন তার বন্ধু দেওয়ান সাহেবকে। দেওয়ান সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক, পুরোপুরি একাডেমিক মানুষ। পদার্থবিদ্যার সূত্রের মধ্যে যা পড়ে না তা তিনি চোখ বন্ধ করে ঝুড়িতে ফেলে দেন। দেওয়ান সাহেব মিসির আলির লেখা পড়ে গম্ভীর মুখে বললেন, তুমি বদ্ধ উন্মাদ। তোমার তাই ধারণা? ধারণা অন্যরকম ছিল, লেখা পড়ে ধারণা পাল্টেছে। তুমি এক কাজ করো, ভালো একজন ডাক্তারকে বলো তোমার চিকিৎসা করাতে। আমার এই লেখাটাকে তোমার কাছে পাগলের প্রলাপ বলে মনে হচ্ছে। পদার্থবিদ্যার একটি সূত্র হচ্ছে, একই সময়ে একই স্থানে দুটি বস্তু থাকবে না, কারণ বস্তু স্থান দখল করে। আর তুমি অসীম বস্তু নিয়ে এসেছো, সবাইকে ঠেসে ধরছো এক জায়গায়। মাত্রা কিন্তু ভিন্ন ভিন্ন, এক এক জীবন এক এক ডাইমেনশনে প্রবাহিত। মূর্খরা যখন পদার্থবিদ্যা কিছু না জেনে কথা বলে তখন এরকম কথা বলে। ডাইমেনশনের তুমি কি জানো? খুবই কম জানি। এতটুকু জানি যে বস্তুর 3টি মাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। সময়কে একটি মাত্রা ধরা হলে হয় 4টি। এছাড়াও মাত্রা 3-এর বেশি হয়। যেমন একটি বস্তুর কথা ধরা যাক, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান, একটি পারফেক্ট কিউব, এর মাত্রা হচ্ছে 3। তবে চতুর্মাত্রিক কিউবও আছে, যার নাম খুব সম্ভবত টেসারেন্ট। চতুর্মাত্রিক কিউব আমরা আঁকতে পারি না, তবে তার প্রজেকশন বা ছায়ার মডেল তৈরি করা হয়েছে। মন্দ না, কিছু কিছু তো জানো বলেই মনে হচ্ছে। মিসির আলি বিরক্ত হয়ে বললেন, তোমরা বিজ্ঞানীরা একটা সুপিরিয়রিটি কমপ্লেক্সে সবসময় ভোগো। সবসময় মনে করো তোমরা ছাড়া অন্য কেউ বিজ্ঞান নিয়ে কথা বলতে পারবে না। রেগে যাচ্ছ কেন? রাখছি না, বিরক্ত হচ্ছি। তোমাদের বিজ্ঞানে অসংখ্য গোঁজামিল, তোমরা তো ভালো করেই জানো, অথচ ভান করো যে এটা একটা নিখুঁত জিনিস। গোঁজামিল তুমি কোথায় দেখলে? থার্ড ডাইমেনশনের প্রথম সূত্রে তোমরা বলো শক্তি শূন্য থেকে সৃষ্টি করা যায় না, ধ্বংসও করা যায় না। আবার তোমরাই বলো যে সৃষ্টির আদিতে শূন্য থেকে শক্তি সৃষ্টি। সৃষ্টির আদির অবস্থা ছিল ভিন্ন। প্রাকৃতিক সূত্রগুলো তাহলে কি এক এক অবস্থায় এক এক রকম হবে? তোমরাই তো অস্বীকার করো, তোমরাই তো বলো প্রকৃতির সূত্রের কোনো পরিবর্তন হয়নি, হবে না। দেওয়ান সাহেব গলার স্বর নরম করে বললেন, চা খাও। তা খাবো, তুমি আমার কথার জবাব দাও।
আছে, কিছু সমস্যা তো আছেই। প্রকৃতির ব্যাপারটার রহস্য এত বেশি যে কোনো থিওরি পাওয়া যায় না। এর সবচেয়ে বড় মুশকিল কি জানো? আমরা নিজেরাও এই প্রকৃতির অংশ। প্রকৃতির অংশ হয়ে সেই প্রকৃতিকে পুরোপুরি জানা সম্ভব নয়। তার জন্য প্রকৃতির বাইরে যেতে হবে। তা যেহেতু পারছি না, প্রকৃতির অনেক সমস্যাই বুঝতে পারছি না। মিসির আলী বললেন, প্লেটোর সেই বিখ্যাত গুহার উপমাটা কি তুমি জানো? প্লেটো পড়ার সময় কোথায় ফিজিক্স নিয়েই কুল পাচ্ছি না। মনে করো একটা গুহায় কিছু লোককে সারা জীবন বন্দি করে রাখা হয়েছে। লোকগুলো গুহা মুখের দিকে পিঠ ফিরিয়ে বসে বলে, গুহার বাইরে কি হচ্ছে তা জানে না। তাদের যে ছায়া পড়ছে গুহার দেয়ালে, তাই কি শুধু তারা দেখছে? তার বাইরে এদের কোনো জগৎ নেই। ছায়া জগৎই তাদের কাছে একমাত্র সত্য। সত্যিকার জগৎ কি এরা জানে না। আমাদের বেলাতেও তাই হতে পারে। আমরা যে জগৎ দেখছি এটা সম্ভবত ছায়া জগৎ। সত্যিকার জগৎ আছে আমাদের চোখের আড়ালে। এ তো ফিলোসফির মায়াবাদ। ফিলোসফিতে অসুবিধা কোথায়? দেওয়ান সাহেব বলেন, তুমি আমাকে কনফিউজড করে দিচ্ছ। দেখি একটা সিগারেট দাও। দেওয়ান সাহেব সিগারেট ধরিয়ে টানতে লাগলেন। তাকে চিন্তিত মনে হলো। মিসির আলী হাসি মুখে বললেন, তোমাকে আরো কনফিউজড করে দিচ্ছি। তোমাদের দলের একজন লোক, বিখ্যাত পদার্থবিদ শ্রোডিঞ্জার, যিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন, কোয়ান্টাম মেকানিক্সের প্রবক্তাদের মধ্যে একজন, ইরউইন শ্রোডিঞ্জার। হ্যাঁ, তিনি বলেছিলেন। এটা কি তোমার মুখস্থ ছিল? না, ছিল না। তোমার কাছে আসার আগেই মুখস্থ করেছি। মনে হচ্ছে তৈরি হয়ে এসেছো। হ্যাঁ, খুব ভালো। এখন বলো আর কি বলবে। তোমাকে একটা ছবি দেখাবো, একটা বিয়ের ছবি। খুব মন দিয়ে ছবিটা দেখবে এবং ছবিটার মধ্যে কোনো বিশেষত্ব আছে কি না তা আমাকে বলবে। দাও তোমার ছবি। মিসির আলী মনির এবং বিনুর বিয়ের ছবিটি দিলেন। দেওয়ান সাহেব দীর্ঘ সময় ছেলেটির দিকে তাকিয়ে থেকে বললেন, তেমন কিছু তো আমি দেখছি না। মেয়েটা শাড়ি কিভাবে পরেছে সেটা দেখেছো? অন্য সবাই যেভাবে পরে সেভাবেই পরেছে। তা না, মেয়েরা শাড়ির আঁচল রাখে বাঁ কাঁধে। এই ছবিতে প্রতিটি মেয়ে শাড়ির আঁচল রেখেছে ডান কাঁধে। বয়স্ক মহিলারাও তাই করেছেন। তাতে হয়েছেটা কি? ছবিটা কোনো একটা বিশেষ কারণে উল্টো হয়ে গেছে। তোমার কি তা মনে হচ্ছে না? হ্যাঁ, তা তো হয়েছেই। এটা অবশ্যই স্বাভাবিক ছবি নয়। মিসির আলী বললেন, নেচার পত্রিকায় একবার পড়েছিলাম, একটা ডান হাতের গ্লাভস যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের বাইরে দিয়ে ঘুরিয়ে আনা হয়, তবে সেই গ্লাভসটি হয়ে যাবে বাঁ হাতের গ্লাভস। আমি কি ঠিক বললাম? পুরোপুরি ঠিক না হলেও ঠিক। ডান হাতের গ্লাভস বা বাঁ হাতের গ্লাভস হবে। রাইট হ্যান্ডেড অবজেক্ট হবে লেফট হ্যান্ডেড অবজেক্ট। এই ছবির মধ্যেও কি তাই হয়নি? দেওয়ান সাহেব আবার ছবিটি হাতে নিলেন। মিসির আলী বললেন, ছবিটি এসেছে অন্য মাত্রার এক জীবন থেকে। এই জন্য ছবির এই পরিবর্তন। তুমি খুব ছোট্ট জিনিস থেকে বড় সিদ্ধান্ত নিতে চাইছো। এটা ঠিক নয়। ঠিক নয়? না, ছবিটির আরো সহজ ব্যাখ্যা আছে। কোনো বিশেষ কারণে মহিলারা সেদিন ডান কাঁধে শাড়ির আঁচল দিয়েছিলেন। বাঁ কাঁধে শাড়ির আঁচল রাখতে হবে এরকম কোনো আইন তো জাতীয় পরিষদে পাশ হয়নি। তা হয়নি। অন্য একটা ব্যাখ্যাও দেওয়া যায়। এটা সম্ভবত খুব সহজ কোনো ক্যামেরা ট্রিক। ট্রিকটা তারা কেন করবে? তোমার মতো পাগলদের উস্কে দেবার জন্য। দেখি, আরেকটা সিগারেট দাও। তোমার সঙ্গে বেশিক্ষণ থাকলে আমিও পাগল হয়ে যাব। বিদায় হও। হচ্ছি। শোনো মিসির, বলো, কাল পরশু একবার এসো। তোমার থিওরিটা নিয়ে আলাপ করব। আলাপ করবার মতো কিছু কি আছে? না? তাহলে আসতে বলছো কেন? তোমার পাগলামি কথাবার্তা শুনতে ভালোই লাগে।
মিসির আলী বললেন, তুমি আমার এই প্রশ্নটির জবাব দাও। যদি 3টি লোক একটি ছাগলকে দেখতে পায়, তাহলে কি তুমি স্বীকার করবে ছাগলটির একটি অস্তিত্ব আছে, সে রিয়েল? হ্যাঁ, স্বীকার করব। 3টি মানুষ যদি একই স্বপ্ন দেখে, 3টি মানুষ যদি একই চিন্তা করে, তাহলে সেই স্বপ্ন বা সেই চিন্তাকেও তুমি সত্য বলে স্বীকার করবে? না, চিন্তা কোনো বাস্তব বিষয় নয়। এটা হচ্ছে মাথার মধ্যে কিছু বায়োকেমিক্যাল রিয়াকশন। তুমি কাল এসো, কাল তোমার সঙ্গে আলাপ করব। সপ্তাহখানিক পরে আসব। এই 1 সপ্তাহ আমি পড়াশোনা করব, কোথাও বেরোবো না। প্রচুর বইপত্র জোগাড় করেছি। কুর্ট গাডেলের সেই থিওরি বোঝবার চেষ্টা করব। ভালো কথা পড়ো, তবে খেয়াল রাখবে অল্প বিদ্যার অনেক সমস্যা। নাপিত পোড়া কাটতে পারে, সার্জন চাকু হাতে নিতেও ভয় পায়। চাকু হাতে নিতে হলে তোমার কাছেই আসবো। আরেকটা কথা, তোমার বিষয় সাইকোলজি, নিজেকে সেখানে আটকে রাখলে ভালো হয়। পদার্থবিদ্যা নিয়ে চিন্তা ভাবনা পদার্থবিদদের ওপর ছেড়ে দাও। মিসির আলী কঠিন একটা উত্তর দিতে গিয়েও দিলেন না। একাডেমিক মানুষটা একচক্ষু হরিণের মতো হন, নিজের বিষয় ছাড়া অন্য কিছু বুঝতে পারেন না।